গত কয়েকদিনের নানান ঘটনা, প্রকাশ্য এবং অপ্রকাশ্য ঘটনা, এবং এই নিয়ে নানান রকমের চাপা উত্তেজনা, দেশে কি হবে, কি হচ্ছে, কি হতে যাচ্ছে, কোথায় কি ঘটছে, তার কিছু কিছু নানানভাবে জানা যাচ্ছিল, কিন্তু নিশ্চিতভাবে জেনে মূলধারার গণমাধ্যম প্রকাশ করা শুরু করেছে একটু পরে। তার আগে সামাজিক মাধ্যমে আমরা অনেক তথ্য দেখেছি, ব্যক্তিগতভাবে অনেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি, কিন্তু সেগুলো যাচাই বাছাই করে সাংবাদিকতার নিয়ম অনুযায়ী প্রকাশ করার বাস্তবতা ছিল না। কিন্তু যখন থেকে এই তথ্যগুলো দায়িত্বশীল সূত্র থেকে বা কারো না কারো বরাত দিয়ে বলা শুরু হলো, তখন গণমাধ্যমে এগুলো ব্যাপক আকারে এসছে। গত কয়েকদিনের যে পরিস্থিতি, তার শেষ কোথায় এখনো খুব স্বস্তিকর অবস্থায় আমরা আছি বলা যায় না। আপনি যদি গত ৩-৪ দিন ধরে যে ঘটনাগুলো ঘটছে, আপনার সেনানিবাস থেকে শুরু করে সরকারে, প্রশাসনে, রাজনীতিতে, মাঠে, সব ক্ষেত্রে এগুলো মানুষকে যথেষ্ট উদ্বেগের মধ্যে ফেলেছে। ফলে কি হতে যাচ্ছে দেশে, এটি খুব সাধারণ প্রশ্ন ছিল। নিশ্চয়ই আপনি এরকম প্রশ্নের মোকাবেলা করেছেন, যখন যেখানে আমরা যাচ্ছি সবাই একই প্রশ্ন করছে। আর সব তথ্য তো নিশ্চিতভাবে বলাও মুশকিল। আবার কিছু কিছু তথ্য বেড়েই যাচ্ছে, তার আবার প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে, তার উপরে মন্তব্য শোনা যাচ্ছে, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে। কিন্তু আজকে এই দিন, এই সময় এসে আমরা বলতে পারি যে যেই সংকটটি কারণে গত কয়েকদিনের এই বাস্তবতা বা পরিস্থিতি, এটি মূলত হচ্ছে করিডোর বন্দর, এটা কেন্দ্রিক। তার সাথে আপনি যুক্ত করতে পারেন নির্বাচন, তার সাথে যুক্ত করতে পারেন সাম্প্রতিককালে মাঠে ময়দানের যে আন্দোলনগুলো, তার সাথে যুক্ত করতে পারেন এনসিপি এবং বিএনপির যে একটা মুখোমুখি অবস্থান। এই সব কিছু মিলে এই জায়গাটা এসছে। এখন অভ্যুত্থানের 9.5 মাস পর ডক্টর মোহাম্মদ ইউনূস সবার সমর্থিত, সবার পছন্দের, দেশে বিদেশে যার গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা এবং সম্মান অনেক বেশি, এই লোকটার বিকল্প কি এই মুহূর্তে আমাদের কেউ আছে? নাই। অভ্যুত্থানের পরে তিনি দায়িত্ব নিয়েছেন, তিনি না নিলে কি হতো সেটাও আমরা জানি না। 9.5 মাস পরে এসে তিনি যদি এই পরিস্থিতির কারণে, এই বাস্তবতার কারণে, রাজনৈতিক অস্থিরতার কারণে, সামরিক বেসামরিক নানান টানাপোড়েনের কারণে, দেশি বিদেশি নানা তৎপরতার কারণে এবং অনেক বড় বড় ভূমিকা নিয়ে, সরকারের সিদ্ধান্ত নিয়ে, উদ্যোগ নিয়ে যখন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যখন বিএনপির মতো বড় দলের পক্ষ থেকে 3 জন উপদেষ্টার পদত্যাগ দাবি করা হচ্ছে, এর আগে 2 জন উপদেষ্টা পদত্যাগ দাবি করা হয়েছিল, বিপরীতে আবার এনসিপির পক্ষ থেকে আপনার 3 জন উপদেষ্টা পদত্যাগ দাবি করা হয়েছে, সব কিছু মিলে ডক্টর ইউনূসের জন্য এটা খুবই একটা অস্বস্তিকর অবস্থা। তিনি যখন দায়িত্ব নেন, আমাদের স্পষ্ট মনে আছে, তিনি স্পষ্টই বলেছিলেন একেবারে বিমানবন্দরে নেমে আর কি, যে ছাত্ররা বা অভ্যুত্থানকারী নেতৃত্ব তাকে অনুরোধ করেছে, তাই তিনি দায়িত্ব নিয়েছেন। তাকে যদি সবাই সহযোগিতা না করে তাহলে তিনি থাকবেন না। তো এখন এই অসহযোগিতার জায়গাটা 9.5 মাস পরে কিভাবে এসেছে? এই 9.5 মাস ডক্টর ইউনূসের সরকারের নানান ঘটনা, নানান সময়, নানান বিষয় যদি আমরা পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে ডক্টর ইউনূসকে যদি আমরা সরকার প্রধান এবং এই ক্রান্তিকালে দেশের অভিভাবক হিসেবে আমরা ধরি, তিনি কোন কোন জায়গায় ভুল করেছেন, তাকে কারা কারা বিভ্রান্ত করেছে, তিনি কোন কোন শক্তির দ্বারা বেশি প্রভাবিত হয়েছেন, কাদেরকে তিনি কম গুরুত্ব দিয়েছেন, কাদেরকে বেশি গুরুত্ব দিয়েছেন, কোন দিকে হেলে পড়েছেন, কারা তার উপর বেশি প্রভাব বিস্তার করেছে, এবং তার মাধ্যমে মাঠে ময়দান থেকে শুরু করে নানান জায়গায় নানান রকমের বিশৃঙ্খল ঘটনা ঘটেছে। এই মবক্রেসির কথা তো সেই 5ই আগস্টের পর থেকে আলোচনা হচ্ছে, এখনও সেটি বন্ধ হয়নি, নানানভাবে চলছে। মাঠে ময়দানে কারা কখন নামে, তাদের প্রতি সরকার, প্রশাসন এবং ডক্টর ইউনূসের সরকারের মনোভাব কি, আচরণ কি, এরকম বহু কিছু নিয়ে পর্যালোচনা করে যদি দেখা যায়, তাতে এটুকু বলা যাবে যে সকল দলের সমর্থনে, সবার পছন্দে, সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিটি ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি দায়িত্ব নেওয়ার পর যখন সবার কাছে গ্রহণযোগ্য থাকতে পারছেন না, আজকের পরিস্থিতি পর্যন্ত যদি আমরা ধরি, তার কারণ হচ্ছে তিনি সকলের প্রতি সমান মনোযোগ দেন নাই, সবার দ্বারা সমানভাবে প্রভাবিত হন নাই, বা সবার সহযোগিতা বা মতামত নিয়ে তিনি কাজ করেন নাই। যেমন অন্য অনেক ঘটনা বলা যায়, যেহেতু এই মুহূর্তে করিডোরটা এই সংকটটার জন্ম দিয়েছে বলা যায়।